just listen to me. হ্যালো বন্ধুরা, রহস্যময় কালো ছায়ায় তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা নতুন গল্প নিয়ে। আজ আমি তোমাদের শোনাবো আলফ্রেড হিচককের অনন্য রকম রহস্যের গল্পের মধ্যে থেকে একটি গল্প। অবশ্য আলফ্রেড হিচকক আমার ফেভারিট রাইটার, আর তার গল্প পড়তে আমিও খুব ভালোবাসি। তাই ভাবলাম আজকে তোমাদের সামনে আমি তারই একটা গল্প তুলে ধরি। গল্পের নাম রহস্যময়ী নারী। রোমে একটি যুবক একবার বেড়াতে গিয়েছিল। দেশ থেকে এই প্রথমবার সে রোমে এসেছিল। খুব একটা সাদাসিধে যুবকও নয়, রোম সম্পর্কে ওর অনেক আশা। যদিও এই জীবনে স্মরণীয় অনেক ঘটনায় ঘটে যায়, তবুও যুবকটির কাছে এই জীবন কেবলমাত্র একটা মোহ। যুবকটি জানতো যে জীবনে কিছু অশান্তিকর বা শোচনীয় কোনো ঘটনা ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। সে চিন্তায় মগ্ন হয়ে রোমের একটা ফ্যান্সি সিঁড়ির ওপর দাঁড়ালো। সমস্ত রাস্তা জুড়ে সন্ধ্যের আলো। সে নিচের দৃশ্যাবলী দেখছিল। গাড়িগুলো লক্ষ্য করতে করতে রোমের সোনালী রঙের আংশিক অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। গাড়িগুলো ঝর্ণার পাশ দিয়ে বেঁকে গিয়ে ভায়া কন্ডোটির দিকে চলে যাচ্ছিল। বাসের জানালা দিয়ে অনেকের মুখ দেখা যাচ্ছিল। এই সন্ধেবেলায় প্রত্যেকটা মানুষ উদ্দেশ্য নিয়ে চলাফেরা করলেও যুবকটি কিন্তু উদ্দেশ্যহীনভাবে একা দাঁড়িয়েছিল। এই ভিড়ের মধ্যে নিজেকেও একা মনে করলেও যেন কোনো একটা রোমাঞ্চকর ঘটনার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যুবকটি সামনের গির্জার ওপর দিয়ে এগিয়ে গেল। গির্জার কাছে একটা ছোট পাহাড়, আর তার থেকে একটু দূরে ওর হোটেল। ভিক্টোরিয়া ভেনেটর বড় রাস্তার ওপর দুসারি গাছের বিরাট বাগান, এবং এই উঁচু স্থানটিতে ইউরোপের সুন্দর সুন্দর কাফেগুলি অবস্থিত। ছেলেটি পুরানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিরালা রাস্তার মধ্য দিয়ে ঘরের দিকে এগিয়ে চলল। পুরানো হলুদ রঙের বাড়িগুলোর সামনে বারান্দা ছিল। সামনে একটা ঝর্ণা এবং একটা চার্চ দেখা যাচ্ছিল। কিছুটা দূরে একটা গুহার মতো জায়গা ছিল। দেখে মনে হচ্ছিল ওখানে কোনো গুপ্ত ধন লুকানোর আছে। হঠাৎ ছেলেটি দেখতে পেল একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু কাছে আসতেও দেখল মেয়েটির রুচিসম্মত পোশাক পরে হাতে একটা উনুন নিয়ে আসছে। অভিজাত ঘরের মহিলা বলেই তার মনে হলো, কিন্তু মহিলাটির মুখ আবরণে ঢাকা থাকলেও যুবকটির মনে হচ্ছিল মহিলাটি বেশ সুন্দরী। এক মুহূর্তের আগেও ছেলেটির জীবনে কোনো উত্তেজনা ছিল না, কিন্তু মহিলাটিকে দেখার পর তার মনে হলো অ্যাডভেঞ্চার তার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু পরক্ষণে একটা বিষণ্ণতা তাকে গ্রাস করল। যুবকটি লজ্জায় সসম্ভ্রমে চোখটা নামালেও মহিলাটির দিকে চোখ রাখছিল। কিছুটা এগিয়ে গিয়ে যুবকটি মহিলাটির দিকে তাকাতেই ভীষণভাবে শঙ্কিত হলো। ওকে দেখে মহিলাটি মৃদু হাসল। দ্বিধাগ্রস্ত হয়ে যুবকটি ভাবল, মহিলাটি কোনো বাজে ধরনের মেয়ে নয় তো? কিন্তু তার স্বাভাবিক হাসিটা দেখে সেরকম কিছু মনে হলো না। হঠাৎ মহিলাটি বলল, যদি তোমাকে জিজ্ঞেস করাটা ঠিক নয় জানি, তবুও বলছি, আজকের সন্ধেটা খুব সুন্দর, তাই না? আমিও তোমার মতন খুব একা, ভীষণ একা। যুবকটি মহিলাটির দিকে তাকিয়ে দেখল সত্যই খুব সুন্দর। কোনো কথা তার মুখ থেকে বেরালো না। মনে মনে একটা গর্ববোধ করে মৃদু হাসল। তারপর দ্বিধাগ্রস্ত স্বরে বলে উঠল, মহিলাটি পুনরায় বলল, বলা উচিত না হলেও বলছি, একটু
একসঙ্গে বেরালে মন্দ হয় না। কিছুক্ষণ চুপ করে থেকে যুবকটি বলল, আমি তোমার কথায় খুব আনন্দিত হয়েছি, এখানেই আমার বাড়ি। তারপর ওরা দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। বাঁকের মুখে যুবকটি কিছুটা এগিয়ে যেতে মহিলাটি ডাকল। তারপর একটা বাড়ির কাছে এসে ওরা থামল। বাড়িটার ঠিক পাশ থেকে আরেকটা রাস্তা চলে গেছে, যা একটা বাগানকে বেষ্টন করে রয়েছে। আর এই বাগানটার পেছনেই একটা বিরাট উঁচু অট্টালিকা। মহিলাটির বিষণ্ণ মুখটা এখানে এসে আরো বিষণ্ণ হয়ে উঠল। ধূসর চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠল। ভুরু এবং মাথার চুলগুলো আরো বেশি কালো হয়ে উঠল। তারপর বাগানের গেটের কাছে এসে চাবিটা খুলে ওদেরকে দারোয়ান অভ্যর্থনা জানালো। ঢুকেই বৈঠকখানা, খুব সুন্দর দেখতে, ঝাড়বাতি লাগানো, সামনেই একটা জলাধার জলে ভর্তি এবং চারিদিকে সবুজ শ্যাওলায় ঢাকা। বৈঠকখানায় বসে ওরা দুজনে কথা বলতে আরম্ভ করলো। পানীয় খেতে খেতে যুবকটি মহিলাটার দিকে বারবার তাকাচ্ছিল। তীব্র একটা কৌতূহল নিয়ে ভাবছিল, মহিলাটি কে? মহিলাটি বারবার কথা বলতে বলতে যুবকটির দিকেও তাকাচ্ছিল। চোখ দুটো অস্বাভাবিক সুন্দর, দাঁতগুলো দুধের মতন সাদা। হঠাৎ যুবকটি নিজেকে একটু সামলে নিয়ে মনে মনে ভাবল, মহিলাটিকে ওর আপ্যায়নের জন্য ধন্যবাদ জানানো উচিত। কিন্তু যেই যুবকটি মহিলাটিকে বলতে যাবে, তখনই মহিলাটি ওকে বাধা দিয়ে পরম বিষণ্ণতায় ভরা চোখ দুটো নিয়ে ওর দিকে তাকালো। যুবকটি মিনতি জানিয়ে বলল, তুমি অত উত্তেজিত হইও না। যুবকটির ব্যাপারটা একটু আশ্চর্যজনক মনে হলেও ভাবল, হয়তো অন্য উদ্দেশ্য আছে। সে বুঝতে পারল মহিলাটি ভীষণভাবে একাকিত্ব বোধ করছে। হঠাৎ একটা আকর্ষণ সে মহিলাটির প্রতি বোধ করল। সামান্য ব্যবধানে ওরা বসেছিল, তবুও যুবকটির মনে হয় মহিলাটির নিজেকে রক্ষা করার ক্ষমতাও নেই। মনের মধ্যে একটা সংঘাত শুরু হতে যুবকটি একটা স্থির সিদ্ধান্তে আসার চেষ্টা করল। তার মনের মধ্যে রাগটা ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে শুরু করলো। মহিলাটিকে বিশ্বাসের সঙ্গে সঙ্গে একটা ভালো লাগা বোধও ওকে জড়িয়ে ধরতে লাগলো। কিছুক্ষণ বাদে মহিলাটি ওকে খাবার জন্য ডাকলো। ডিনার টেবিলে পরিচারক নানা রকম খাবার সাজিয়ে দিল। ওরা দুজনে একসঙ্গে খাবার খেয়ে বাড়ির সামনের একটা জায়গায় সোফায় গিয়ে বসলো। জায়গাটা ভীষণ ঠান্ডা, মৃদু বাতাস বয়ে যাচ্ছিল। ওদের দুজনের সামনে বসে পরিচারিকা পানীয় বেশন করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ল। সমস্ত বাড়ি জুড়ে একটা নিস্তব্ধতা। ওরা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করল। এইভাবে কিছুক্ষণ কেটে যাবার পর মহিলাটি যুবকটির হাত ধরে ঘরের দিকে এগিয়ে গেল। যুবকটির হৃৎপিণ্ডটা ধুকপুক করছিল। হঠাৎ যুবকটির মনে হলো হলঘরের ভেতর থেকে একটা প্রতিধ্বনি ভেসে আসছে। যুবকটির হাতটি তখন মেয়েটির হাতে ধরা। যুবকটি রীতিমতো উত্তেজিত হয়ে পড়ল। রোম নগরীয় এই বিশেষ সন্ধেবেলা তখন ভীষণ তাৎপর্যময় বলে মনে হলো ওর। ওরা কেউ কোনো কথা না বলে হলঘরের মধ্য দিয়ে চওড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। শেষ পর্যন্ত ওরা শোবার ঘরে গিয়ে পৌঁছলো। বিছানার ধারে মাথার কাছে ওর একটা বিরাট ছবি বাঁধানো। ঘরের ম্লান আলোয় ওরা দুজনে বিছানার ওপর মুখোমুখি বসলো। বাইরের নিস্তব্ধতাকে ভঙ্গ করে ওরা মৃদু স্বরে কথা বলছিল। মহিলাটি যুবকটির গায়ে একটা বেড ক্লথ জড়িয়ে দিল। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ অদ্ভুত আশঙ্কায় যুবকটির মনে দ্বিধা এলো।
একটা রহস্যের আড়ালে তার সমস্ত বিশ্বাস ভেঙে যেতে শুরু করলো। ওর মনে হলো এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। বিছানার ওপর আলোটা ম্লানভাবে জ্বলছিল, কিন্তু কড়িকাঠে ইলেকট্রিকের ঝাড়বাতির আলো ততক্ষণ জোরালোভাবেই জ্বলছিল। ওর মনে হলো দরজার সামনে সুইচটা নেভানো দরকার। তখন ওর মহিলাটির দিকে চোখ পড়তেই দেখলো ওর চোখ দুটো বিস্ফারিত। ঝাড়বাতিটার দিকে একবার তাকিয়ে ও সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। মহিলাটির চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল। অস্পষ্ট স্বরে যুবকটিকে বলল, তোমাকে উঠতে হবে না, ঘাবড়াবার কিছু নেই। বিছানায় শুয়ে যুবকটি লক্ষ্য করতে লাগলো মহিলাটি বিছানার ওপর শুয়ে হাতটা এমনভাবে বাড়াতে শুরু করলো, তার সঙ্গে সঙ্গে ওর আঙুলগুলো ক্রমশ বড় হতে লাগলো, বড়, আরও বড়। ক্রমশ বিছানার পর্দা কার্পেট ছুঁয়ে ওই দৈত্যাকার আঙুল দরজায় গিয়ে পৌঁছলো তার সুইচে। তারপর এক রহস্যময় শব্দ করে আলোটা দপ করে নিভে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা জানাও। আর তোমরা যদি আলফ্রেড হিচককের আরও কিছু গল্প শুনতে চাও তা আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে।